নেপাল তিব্বতে আবারও পাহাড়ি ঢলের শঙ্কা, ক্রমেই স্পষ্ট হচ্ছে দুর্যোগের ক্ষয়ক্ষতির চিত্র। নিহতের সংখ্যা বেড়ে প্রায় 550, নিখোঁজ কয়েকশো জনের উদ্ধারে চলছে অভিযান। অর্থনৈতিক করিডোর চালু করতে ঐতিহাসিক সিল্ক রুটকে গুরুত্ব দিচ্ছে চীন। বাণিজ্য সম্পর্ক জোরদারের আশা, চ্যালেঞ্জ থাকলেও প্রস্তাব খতিয়ে দেখছে ঢাকা। মেট্রো রেলের ত্রুটি মেরামতে দরকার 100 কোটি টাকা, রিপোর্ট অডিট কমিটির। খরচ দিতে নারাজ পরামর্শক ঠিকাদার, জবাবদিহির আওতায় আনার তাগিদ। যারা যারা কনস্ট্রাকশন করেছে, যারা সুপারভিশনে ছিল, যারা ডিএমটিসিলে যারা ছিলেন, যারা বুঝে নিয়েছেন, তাদেরকে কিছু জিজ্ঞাসা করার ব্যাপার আছে জাতির পক্ষ থেকে। হামে আরও 5 জনের মৃত্যু, বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোয় ঢাকার বাইরের রোগী বেশি। স্থানীয়ভাবে রোগ শনাক্তে বিলম্বের অভিযোগ। নাকের ভিতরে হয়েছিল, ঠোঁট দিয়ে নিচ দিয়ে লাল হয়েছিল অনেক, পরে খাইতে পারে নাই, পরে তাড়াতাড়ি করে এখানে নিয়ে আসছি। 1-2 দিন বাড়িতে চিকিৎসা করছি, চিকিৎসা করার পর জ্বর থামে নাই, তারপরে এখানে ভর্তি করা হয়েছে। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশের দাফন সম্পন্ন। চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসল করতে নেমে 5 শিশুর মৃত্যুতে শোকের ছায়া। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, আপনাদের সাথে আমি তানজিম শাফিন আছি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। নতুন করে পাহাড়ি ঢলের শঙ্কা মাথায় নিয়েই নেপাল ও তিব্বতে চলছে উদ্ধার অভিযান। সকালে একটি বাঁধ ভেঙে যাওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুরোপুরি বিধ্বস্ত ও দুর্গম হওয়ার কারণে অনেক এলাকায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল। স্বস্তির বিষয়ে এখন পর্যন্ত 9 শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের 121 জনই বিদেশি। মরদেহ মিলেছে 547 জনের। দুদেশে এখনও নিখোঁজ 1,500-এর বেশি মানুষ, যাদের অর্ধেকই পর্যটক। হিমবাহ ধসের স্থানটিতে 25 লাখ ঘনমিটার পানি জমে সৃষ্টি হয়েছে নতুন হ্রদ। যে কোনো সময় দেখা দিতে পারে নতুন আরেক বিপর্যয়। একে তো আঠালো মাটি, তার উপর ধ্বংসস্তূপ, এর মাঝেই কাঁধে বয়ে জীবিত এই ব্যক্তিকে উদ্ধার করলেন নেপালি সেনা সদস্য। ভয়াবহ ঢলের কারণে হাইড্রো পাওয়ার প্রজেক্টের টানেলে আটকা পড়েন অনেকে। তাদেরই 350 জনকে ঝুঁকি নিয়ে জীবিত উদ্ধার করলেন উদ্ধারকর্মীরা। দুর্গম জনবিচ্ছিন্ন এলাকাগুলোয় হেলিকপ্টার দিয়ে চলছে উদ্ধার তৎপরতা। তবে নেপাল তিব্বতে নিখোঁজ 1,500 মানুষের পরিণতি এখনও অজানা। আজই তিব্বতের একটি বাঁধে ভাঙনের কথা শোনা যায়। নতুনভাবে উঁচু ও নিরাপদ স্থানের খোঁজে ছুটোছুটি শুরু করেন স্থানীয়রা। সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় উদ্ধারকর্মীদেরও। নেপালের পাশাপাশি বন্ধ করা হয় তিব্বতের উদ্ধার কার্যক্রম। উজানে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় জরুরি সরঞ্জাম সহ নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে, নিজেদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়। আমাদের ঘর কাদার নিচে চাপা পড়ে গেছে। নিরাপদ আশ্রয়ে সরে যেতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভাবুন তো, এমন পরিস্থিতি বয়স্ক ও অসুস্থ মানুষদের জন্য কতটা কঠিন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শুরু হয় উদ্ধার কাজ। কাদামাটির মধ্যে দাঁড়িয়ে থাকাই কষ্টকর, সেখানে হতভাগ্যদের খোঁজে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। গত 48 ঘন্টা দিনরাত কাজ করে যাচ্ছেন সেনা ও পুলিশের 13,000-এর বেশি সদস্য। চলমান সংকটের মধ্যেই নতুন শঙ্কা, সম্ভাব্য পাহাড়ি ঢল। হিমালয় রেঞ্জে হিমবাহ ধসের স্থানটিতে পানি ও বর্জ্য জমে সৃষ্টি হয়েছে হ্রদ, যেখানে 25 লাখ ঘনমিটার পানি জমা হয়েছে। চীনের সতর্কতা, প্লাবনের উচ্চ ঝুঁকিতে রয়েছে হ্রদটি। রেডক্রস জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত লাখের কাছাকাছি মানুষ। এই পরিস্থিতিতে নেপালকে সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ। এরই মধ্যে উদ্ধারকারী দল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার স্যাটেলাইট চিত্রে উঠে এলো নেপাল তিব্বত সীমান্তে অবস্থিত জিরং স্থলবন্দরে ক্ষয়ক্ষতির ভয়াবহতা।
পাহাড়ি ঢলে জায়গাটিতে আর কোনো স্থাপনা বা অবকাঠামোর অস্তিত্বই নেই। সবই বিলীন হয়ে গেছে। প্রকাশিত একাধিক ছবিতে তা দেখা যায়। অথচ নেপাল থেকে তিব্বত হয়ে চীনে যাওয়ার জন্য ব্যবহৃত জিরং স্থলবন্দরটি ছিল অন্যতম ব্যস্ত একটি হাব। বন্দরটি দিয়ে নেপাল ও চীনের বাণিজ্যের 1/3 পরিচালিত হতো। একই দুর্যোগে বিলীন হয়ে গেছে দুদেশের সংযোগকারী একটি ব্রিজ, একটি কাস্টমস ভবন ও একটি পুলিশ স্টেশন। নেপালের দুর্যোগে নিখোঁজদের অপেক্ষায় থমকে গেছে বহু পরিবারের জীবনযাত্রা। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, অথচ নিশ্চিত করে বলার মতো কোনো খবর নেই। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে উৎকণ্ঠা। নেপাল ও তিব্বতের কৈলাস পর্বত ঘিরে এই দুর্যোগে বহু তীর্থযাত্রী ও পর্যটক নিখোঁজ। তাদের খোঁজে চলছে উদ্ধার তৎপরতা, আর স্বজনদের অপেক্ষা কখন মিলবে সেই কাঙ্ক্ষিত খবর। একটা ফোন কলের অপেক্ষা, হয়তো পাশ থেকে ভেসে আসবে প্রিয় কণ্ঠটা, আমি ভালো আছি। কিন্তু ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও আসছে না সে ফোন। তাই আবেগ আর বাঁধ মানেনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্নেহা সুধীরের। 48 ঘন্টা হয়ে গেছে, আমার স্বামীর কোনো খবর নেই। তার সাথে তার আরো কয়েকজন বন্ধু রয়েছে, তাদেরও কোনো খবর নেই। আমি জানি না এখন কি করব। এতটা অসহায় নিজেকে কখনো মনে হয়নি। কার সাথে কিভাবে যোগাযোগ করব। নিখোঁজ বাবার জন্য চোখের পানি আর আবেগ যেন বাদ মানছে না ভারতীয় এই কিশোরীর। নেপাল থেকে তিব্বতের কৈলাস পর্বতের পথে ভয়াবহ বন্যার পর নিখোঁজ স্বজনদের অপেক্ষায় এখন এমনই দুঃসময় কাটছে পরিবারের সদস্যদের। কেউ চোখের পানি মুছছেন, কেউ বারবার ফোন করছেন, আবার কেউ তাকিয়ে আছেন মোবাইলের স্ক্রিনে, কখন আসবে একটি কাঙ্ক্ষিত খবর। আমার ভাই তীর্থে গিয়েছিল। ট্রাভেল এজেন্ট জানিয়েছে কয়েকজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর বেশি তারা আর কিছুই জানাতে পারেনি। ভারতের চিত্র একই। দূতাবাস, সরকারি দফতর, রাজনৈতিক নেতা, যে যার কাছে পারছেন ছুটছেন তারা, তবুও মিলছে না কাঙ্ক্ষিত উত্তর। নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যার পর নিখোঁজ শত শত তীর্থযাত্রী এবং পর্যটকের স্বজনদের এখন দিন কাটছে অনিশ্চয়তায়। দক্ষিণ ভারতের কুম্বাকোনামে ট্রাভেল এজেন্সি সুপার যাত্রার মাধ্যমে কৈলাসে গিয়েছিলেন প্রায় 60 জন। বন্যার পর তাদের মধ্যে প্রায় 36 জনের কোনো খোঁজ নেই বলে জানানো হয়েছে। কেউ বলছেন ট্রাভেল এজেন্সি জানিয়েছে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু কারা হাসপাতালে, কারা নিরাপদে, সেই তথ্য এখনো পুরোপুরি স্পষ্ট নয়। ট্রাভেল এজেন্ট বলছে খবর পেলে জানাবে, কিন্তু এখনো কোনো খবর আসেনি আমাদের জন্য। নিখোঁজদের তালিকায় ভারতীয়দের পাশাপাশি আছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানের নাগরিকও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অমানবিকতার চূড়ান্ত রূপ দেখছে নেপাল। দুর্যোগ তাণ্ডবে যখন বিপর্যস্ত পুরো দেশ, তখন হরিলুটে ব্যস্ত সুযোগ সন্ধানীরা। ঢলে ভেসে আসা মরদেহ থেকে কেউ চুরি করছে অলংকার, আবার কেউ জঞ্জাল থেকে সংগ্রহ করছে গ্যাস সিলিন্ডার সহ নানা তৈজসপত্র। বিশৃঙ্খলার দায়ে বেশ কয়েকজনকে আটকও করেছে নেপাল পুলিশ। কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। সেই দৃশ্যই দেখা গেল নেপাল তিব্বতের চলমান দুর্যোগে। পাহাড়ি ঢলের তাণ্ডবে যখন বিপর্যস্ত পুরো দেশ, তখন সেই বিপদের সুযোগ নিচ্ছে কিছু সুবিধাভোগী মানুষ। স্রোতে ভেসে আসা মরদেহ থেকে কেউ কেউ খুলে নিচ্ছে গহনা, অলংকারের মতো মূল্যবান সামগ্রী। ঘটনার একাধিক ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য বিষয়টি ভাইরাল হলে নজর কাড়ে নেপাল পুলিশের। আটক করা হয় অভিযুক্ত ব্যক্তিদের। ভেসে আসা জঞ্জাল থেকেও চলছে তৈজসপত্র সংগ্রহের হরিলুট। ভাইরাল ভিডিওগুলোতে দেখা যায় রসুয়া জেলা ও ভারত নেপাল সীমান্ত সংলগ্ন নদী এলাকায় ফুঁসে ওঠা স্রোতের সঙ্গে কাদা আবর্জনার পাশাপাশি ভেসে আসছে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ির বিভিন্ন সামগ্রী। এর মধ্যে বিপুল সংখ্যক রান্নার গ্যাসের সিলিন্ডারও দেখা যায়। জীবন উপেক্ষা করে এসব ভাসমান স্তূপ থেকে বহু গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছে উৎসুক জনতা। কেউ কেউ আবার সংগ্রহ করছে কাঠের আসবাবপত্র। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নেটিজেনরা এসব ঘটনাকে চরম অমানবিকতা ও হরিলুট আখ্যা দিচ্ছেন। তাদের মতে ভয়াবহ দুর্যোগে যখন এত এত মানুষের প্রাণহানি হচ্ছে, তখন দুর্গতদের ভেসে যাওয়া সম্পদ সংগ্রহে মেতে ওঠা লজ্জাজনক। অনিক রহমান, যমুনা নিউজ। চীন থেকে মিয়ানমার হয়ে সড়ক পথে বাংলাদেশ যুক্ত হলে পাল্টে যেতে পারে এই অঞ্চলের মানুষের ভাগ্য। 3 দেশের নীতি নির্ধারক ও বিশ্লেষকরা মনে করেন বিনিয়োগ, অবকাঠামো, শিল্পায়ন ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অর্থনৈতিক করিডোর।
বেইজিংয়ের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে ঢাকা, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর চীন সফরের 2 মাস পর প্রস্তাবটি নিয়ে দুদেশ কতটা এগিয়েছে এ বিষয়ে অবশ্য এখনই কিছু বলতে চাচ্ছেন তিনি। চীনের ইউনান ঘুরে এসে আলমগীর স্বপন জানাচ্ছেন বিস্তারিত। চীনের বাওশানের চিংলং স্ট্রিট একসময়ের দক্ষিণ সিল্ক রুটের অংশ। হাজার বছর আগে এই সিল্ক রোড ধরে মিয়ানমার হয়ে বাংলাদেশের সাথে যোগাযোগ ছিল চীনের, কিন্তু এশিয়ার পূর্ব ও দক্ষিণের বাণিজ্য এবং যোগাযোগের প্রাচীন এই পথটি নানা কারণে হারিয়েছে কালের গর্ভে। পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় এই পথে চীন আবারও নতুন করে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব হাজির করেছে। ইউনান প্রদেশের কুনমিং থেকে মিয়ানমারের রাখাইন ও মান্দালয় হয়ে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত সড়ক পথে সরাসরি যোগাযোগের পরিকল্পনা দেশটির। লংডিং কাউন্টির এই সড়কটি একটি অংশ যাচ্ছে মিয়ানমারের দিকে, আরেকটি অংশ ভারতের দিকে। চীন যে অর্থনৈতিক করিডোরের কথা বলছে, সেক্ষেত্রে এই সড়কটি গুরুত্বপূর্ণ কানেক্টিভিটির জন্য। 1990 সালে কুনমিং উদ্যোগের অংশ হিসেবে এই করিডোরে ভারতও যুক্ত ছিল। তবে দেশটি পরে সরে দাঁড়ানোয় পরিকল্পনায় পরিবর্তন এনেছে চীন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছে দেশটি। সফরের 2 মাসে প্রস্তাবটি নিয়ে কতটুকু এগিয়েছে বাংলাদেশ? ভালো প্রস্তাব হিসাবে এটা গ্রহণ করেছি। এটা তো একদিনের জিনিস না যে আজকে হয়ে গেছে, কালকে রোড যাবে, পরশু কানেক্টিভিটি, আর তৃতীয় দিন আমরা চলাফেরা করবো। ইটস টাইম, একটা টাইমের ব্যাপার আছে, তো একটা টাইম ফ্রেমেই হবে। চীনের ইউনান প্রদেশের বাওশান শহরের সীমান্তবর্তী দেশ মিয়ানমার আর মিয়ানমারের প্রতিবেশী বাংলাদেশ। বাওশানের প্রশাসকরা এই অঞ্চলের পুরনো যোগাযোগ ব্যবস্থা দ্রুত চালুর উপর গুরুত্ব দিয়েছেন। আমরা বিশেষ করে দক্ষিণ এশিয়া, এর মধ্যে বাংলাদেশ আছে, তাদের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে চাই। আমাদের এখানে বিভিন্ন ধরনের শিল্প কারখানা আছে, পর্যটন আছে, এসব ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে চাই। এজন্য আমরা সড়ক অবকাঠামো উন্নয়নে অনেক বিনিয়োগ করেছি। আশা করি ভবিষ্যতে বাংলাদেশের সাথে সড়কে সরাসরি যোগাযোগ হবে। করিডোর হলে এই অঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান, রপ্তানি এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকার কথা বলা হচ্ছে। আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বাড়তে পারে বাণিজ্য, আঞ্চলিক উৎপাদন ব্যবস্থার অংশ হওয়ার ক্ষেত্র প্রসারিত হবে বলে মনে করেন চীন ও মায়ানমারের বিশ্লেষকরা। এটা খুবই ভালো প্রস্তাব 3 দেশের জন্য। এটা অবশ্যই 3 দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। চীনা সরকার তার প্রতিবেশীদের সাথে যোগাযোগে অর্থনৈতিক করিডোরের যে উদ্যোগ নিয়েছে, এটা 3 দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সাংস্কৃতিক আদান প্রদানে সহায়তা করবে। এতে প্রতিবেশী এসব দেশ নানাভাবে লাভবান হবে। তবে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে চ্যালেঞ্জও আছে। বিশেষ করে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও প্রতিবেশী ভারতের অবস্থান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আবার চীনের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাবও বিবেচনা করতে হচ্ছে বাংলাদেশকে। ক্রিটিক্যাল কিছু ইস্যুগুলো আছে, ওইগুলোই তো সমাধানের দিক থেকে আমাদের এটা যাইতে হবে। তো এই দিক থেকে চায়না খুবই আন্তরিক আছে। আশা করি মায়ানমারও হবে, যখন আমাদের যুক্তি, আমাদের আর্গুমেন্টগুলো আমরা প্রেজেন্ট করব। কিছুদিন পরেই তো আস্তে আলাপ আলোচনা আমরা শুরু করব। উই বিলিভ দ্যাট উই ক্যান ডু ইট থ্রু ডিপ্লোমেসি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে বিবেচিত হবে বাংলাদেশের স্বার্থ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ইউনান, চীন। মেট্রো রেল লাইন 6-এর নানা কারিগরি ত্রুটি মেরামতে 100 কোটি টাকা খরচ হতে পারে। তবে এখনই খরচ বহন করতে চাচ্ছে না প্রকল্পটির পরামর্শক ঠিকাদার। নিরাপত্তা নিরীক্ষা কমিটি বলছে, এই খরচ কোনোভাবেই সরকার বহন করা উচিত হবে না। এসব ত্রুটির দায় পরামর্শক ঠিকাদারের, তাই তাদের কাছ থেকেই আদায় করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলছেন কমিটির 2 জন বিশেষজ্ঞ। শাকিল হাসানের রিপোর্ট।
মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের পাশে 433 নম্বর পিয়ার থেকে বিয়ারিং প্যাড পড়ে গত বছর একজন নিহত হন। এছাড়া প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের নির্দিষ্ট স্থানে ট্রেন না দাঁড়ানো, অটোমেটিক ফেয়ার কালেকশন গেটের বিভ্রাট, উচ্চমাত্রার কম্পন, পিয়ারে ফাটল সহ নানা কারিগরি ত্রুটি দেখা দিয়েছে মেট্রো চালুর 2 বছরের মধ্যেই। এতে অনিশ্চয়তায় যাত্রীদের নিরাপত্তা। এর প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে গঠিত নিরাপত্তা নিরীক্ষা কমিটির প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, সরেজমিনে তদন্ত করে 9 ধরনের ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। যে বিয়ারিংগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো কিন্তু ইমিডিয়েট রিপ্লেসমেন্ট করতে হবে। কোথায় কোথায় ক্র্যাক আছে সেটাও আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। নিরাপত্তা নিরীক্ষা কমিটির সুপারিশ বাস্তবায়নে এরই মধ্যে কাজ শুরু করেছে ডিএমটিসিএল। ঝুঁকিপূর্ণ বিয়ারিং প্যাড পড়ে যাওয়া ঠেকাতে বেশ কিছু পিয়ারে স্থাপন করা হয়েছে স্টিল ব্র্যাকেট। বিদ্যুৎ কেন্দ্রে পানি পড়া রোধেও নেওয়া হয়েছে ব্যবস্থা। ঝুঁকি নিরসনে ডিএমটিসিএল এর আপাতত এসব উদ্যোগের পরও লাইন 6-এর কারিগরি ত্রুটি মেরামতে প্রয়োজন হবে বড় অঙ্কের অর্থ। আমি 100 কোটি টাকা বললাম যে এটা ওভারঅল টোটাল জিনিসগুলো, যদি এটা তাদের কন্ট্রাক্টের স্কোপে অথবা কনসাল্টের স্কোপে না থাকে তাহলে অ্যাপ্রক্সিমেটলি এত টাকা লাগতে পারে। যেখানে যেখানে তাদের যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বগুলোতে যেই টাকা পয়সার ইনভলভমেন্ট হবে করার জন্য, সেগুলো তাদের থেকে করার জন্য, রিকভার করার জন্য। চালুর 2 বছরের মধ্যেই মেট্রোর এসব কারিগরি ত্রুটিতে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের। প্রকল্পের নকশা, পরামর্শ ও বাস্তবায়ন পর্যায়ে জড়িতদের গাফিলতি ছিল বলে মন্তব্য করেছেন কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক। বানানোর সময় যে ডাইনামিক টেস্টগুলি করার কথা ছিল, এটা জাপানি কনসালটেন্টরা করেনি। এর সাথে যারা কনসালটেন্ট ছিলেন তারা তো দায় এড়াতে পারেন না। কন্ট্রাক্টরকেও কিন্তু বাধ্য করা এই অ্যাসেটটাকে রেট্রোফিট করে হলো এটাকে স্ট্রেনথেনিং করা। কিন্তু আমরা যখন ইনভেস্টিগেশন করি তখন কিন্তু কন্ট্রাক্টর বলছে ডিফেক্ট লায়াবিলিটির পিরিয়ডের বাইরে চলে গেছে, সেই জন্য সে করবে না, বরঞ্চ তাকে কত পয়সা দিতে হবে সেটা চাচ্ছে। এই যোগাযোগ বিশেষজ্ঞ মনে করেন, প্রকল্পে দরপত্রের অধীনেই ধাপে ধাপে নানা পরীক্ষা করেই মেট্রো রেল চালুর কথা ছিল। সেসব ঠিকভাবে না করায় কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। তাই মেরামতের খরচও পরামর্শক ঠিকাদারের কাছ থেকেই আদায় করা উচিত। খরচটা করতেই হবে, কিন্তু খরচের দায় সরকার নেওয়া উচিত না, কারণ সরকার কম দেয়নি। যারা যারা কনস্ট্রাকশন করেছে, যারা সুপারভিশনে ছিল, যারা ডিএমটিসিলে যারা ছিলেন, যারা বুঝে নিয়েছেন, তাদেরকে কিছু জিজ্ঞাসা করার ব্যাপার আছে জাতির পক্ষ থেকে। কেন এরকম হলো, সেই কেনর উত্তরটা না পেয়ে যদি আমি সামনের দিকে ওয়ে ফরওয়ার্ড হই, এটা একটা বোকামি হবে। কারণ আমাদের সামনের বিনিয়োগগুলি এর থেকেও কিন্তু বড় বিনিয়োগ। কারিগরি নানা ত্রুটির কারণে 10টি স্থানে গতি কমিয়ে চালানো হচ্ছে মেট্রো রেল। এতে কমেছে যাত্রী পরিবহন আর রাজস্ব আয়। ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলার কথা ছিল এই মেট্রোর, কিন্তু দুর্ঘটনা আর কারিগরি ত্রুটির কারণে সেই গতিবেগ এখন নেমে এসেছে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটারে। নিরাপত্তা নিরীক্ষা কমিটির রিপোর্ট বলছে, এই সব কারিগরি ত্রুটি দ্রুত সারিয়ে তোলা না হলে মেট্রোর আয়ুষ্কাল কমে আসার শঙ্কা রয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে 5 শিশু। তারা সবাই পরিবারের অগোচরে নদীতে নামে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যে শিশুরা সারাদিন মাতিয়ে রাখত ঘর, আজ তাদের নিথর দেহ সামনে নিয়ে স্বজনদের এই আহাজারি, শোকে স্তব্ধ পুরো পরিবার। স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দেবীনগরের মরা নদীতে গোসল করতে নামে 2 বোন সুমাইয়া আরিবা, সুমাইয়া সুরাইয়া ও শরীফা। বছরের অন্যান্য সময় পানি খুব কম থাকলেও বর্ষায় টৈটম্বুর পদ্মার এই শাখা। দুপুরে নদীর গলা সমান পানিতে হেঁটেই এক পাশ থেকে অন্য পাশে যায় তারা। এক পর্যায়ে একটি উঁচু স্থান থেকে আবার নদীতে ঝাঁপ দেয়। সেখানে গভীরতা বেশি থাকায় মুহূর্তেই তলিয়ে যায় 8 থেকে 12 বছর বয়সী এসব শিশুরা। দেবাতে ওপার গেছে, তারপর ওই নদী ওই বিলে গেছে। ওই বিলে আপনার ধরলেন যে একটা আইল আছে, আপনার আইলের নিচেই ওদের হেলন হয়ে যাবে, মানে আমাদের এক গলা বা এক বুক এরকম পানি।
দিয়েতে লাস্টে একটা তুলতে 5টা নাশ পেলো। তারা মূলত পানির তলে মাটির সাথে অনেকটা লেগে গিয়েছিল, পানি যখন বাধা পেয়েছে তখন তাদেরকে উঠানো হয়েছে। বিষয়টি জানাজানি হলে জুমার নামাজ শেষে নদী পাড়ে ছুটে যান স্বজন ও এলাকাবাসী। একে একে উদ্ধার করা হয় 5 শিশুর মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যেখানে ডুবছে সেখানে আমরা যেতে সমর্থন হয় এবং কয়েক মিনিটের মধ্যে 5টা লাশ আমরা উদ্ধার করি। নদীতে গোসল করতে নেমে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে। তা আমরা এই বিষয়টা নিয়ে অত্যন্ত শোকাহত। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে দাফন কাফনের জন্য ছোট্ট একটু সহযোগিতা করা হচ্ছে, পরবর্তীতে আরও সহযোগিতা করা হবে। নিহত শিশুরা একই গ্রামের 3 পরিবারের সদস্য। তারা সবাই পরিবারের অগোচরে নদীতে নামে। তাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, কিছুক্ষণ আগেই ওই 5 শিশুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জুয়েল, দাফন শেষ হয়েছে কিনা, গ্রামের পরিস্থিতি জানাবেন, স্বজন ও এলাকাবাসী কি বলছে? শাফিন, দাফন কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। 7টায় দাফন শুরু হয়েছিল। আসলে বলার কিছু নয়, গ্রামের মানুষ সহ যারা এখানে উপস্থিত আছেন সবাই স্তব্ধ হয়ে গেছে শোকে। কারণ এই ধরনের মর্মান্তিক ঘটনা কারো কাম্যই ছিল না, বা এরকম ঘটনা ঘটবে এটা কেউ বুঝতেও পারেনি। কারণ বাড়ির পাশে যে নদীটি সেটি শুষ্ক মৌসুমে কিন্তু অনেকটাই পানি শূন্য থাকে। বর্ষা মৌসুমে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকেও অনেক জনপ্রতিনিধি উপস্থিত হয়েছেন জানা যায়। আমরা তাদের সাথে যদি একটু কথা বলি, ভাই একটু জানতে চাচ্ছি যে আসলে আপনাদের এই যে পরিস্থিতি, এটাকে কেন বা কিভাবে হলো? আসলে আমি এটা শোনার পরে, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব, এটা শোনার সাথে সাথে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জানাইছি বিষয়টা। উনি বলছেন যে আপনি যান, জানাজায় যান এবং ওনাদের ঠিকানা, নাম ঠিকানা সব কিছু পাঠান। আমি অলরেডি নাম ঠিকানা পাঠাই দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে। আসলে এই যে এত বড় একটা প্যাথেটিক ঘটনা, তার বাবারাও কিন্তু দেশে নাই। একজনের বাবা আছে, 4 জনের বাবাই কিন্তু নেই, দেশের বাইরে আছে, প্রবাসী। তো আসলে এটা একটা মর্মান্তিক ঘটনা, একসাথে 5টা শিশুর জীবন চলে যাওয়া। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু শোক প্রকাশ করেছে এবং আমাকে আসতে বলেছে। আমরা আসছি, আমরা চেষ্টা করব যে এই শোকার্ত পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর থেকে কোনো করা যায় কিনা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওদের নাম ঠিকানা সবকিছু পাঠান, তারপর আমি দেখতেছি। ধন্যবাদ। যেটি শুনছিলাম শাফিন, যে চাঁপাইনবাবগঞ্জের এই মর্মান্তিক ঘটনাকে নিয়ে কিন্তু এখানকার বিএনপি নেতৃবৃন্দ তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন। পাশাপাশি এখানকার প্রশাসন যারা আছেন তারাও কিন্তু এখানে জানাজায় উপস্থিত হয়েছিলেন এবং সবাই কিন্তু নিস্তব্ধ শোকে। যে কথাটি বলা যায়, এই মুহূর্তে কিন্তু দাফন চলছে। ইতিমধ্যে 2 জন শিশুর দাফন সম্পন্ন হয়েছে, 3 জনকে কিন্তু এখনো রাখা হয়েছে। একসাথে 3 জন শিশু, একসাথে 5 জন শিশুকে একই জায়গায় দাফন করা, সংবাদকর্মী থেকে শুরু করে এলাকাবাসী সবাই স্তব্ধ। শাফিন, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানাচ্ছিলেন জুয়েল। ধন্যবাদ আপনাকে। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় নিহতদের নিজ নিজ গ্রামে। নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহগুলো। নিজ বাড়িতে পৌঁছার পর শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন পরিবার, স্বজন, প্রতিবেশীরা। গেল 9 আগস্ট সৌদি আরবে অগ্নিকাণ্ডে পরিবারের সদস্যদের মৃত্যুর সংবাদ পান স্বজনরা। এরপর কেটেছে দীর্ঘ অপেক্ষা। মরদেহগুলো নিজ নিজ গ্রামে পৌঁছালে আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার ভোরে মরদেহবাহী ফ্রিজিং গাড়ি পৌঁছায় নওগাঁর আত্রাইয়ে। নিহতদের মধ্যে 7 জন এখানকার বাসিন্দা। বেলা 10:15টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহগুলো। এরপর স্ব গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় স্বজনদের নিথর দেহ। জুমার নামাজের পর দ্বিতীয়বারের মতো জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হয় তাদের। দুঃখ চলেছে সবাইকে, তো সবার জন্যই তো আফসোস হচ্ছে। সবই তো দেশের লোক, তারা উমরা হজ করে নামাজ কালাম পড়ে এবং ওদের জন্য দোয়া করেন মাগফিরাতের জন্য। নিহতদের প্রত্যেকের পরিবারকে 35,000 টাকা করে দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এবং তারা ওই জানাজ বোর্ড থেকে 3 লক্ষ টাকা পাবে প্রত্যেকে। সেই ক্ষেত্রে টাকাটা যেন দ্রুত পায় সেই বিষয়ে আমরা ওই জানাজ বোর্ডের সাথে যোগাযোগ করে দ্রুত আমরা ব্যবস্থা।
অগ্নিকাণ্ডে নিহত রবিউল আউয়াল হৃদয়ের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি নাটোর নলডাঙ্গার মহিষডাঙ্গা এলাকায়। এক নজর দেখতে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার। এছাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রাজশাহীর শ্যামল উদ্দিনকে। 9 আগস্ট সৌদি আরবে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় 16 বাংলাদেশের। পরিচয় শনাক্তের পর এদের মধ্যে 9 জনের মরদেহ দেশে আনা হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রংপুরের চাঞ্চল্যকর 4 খুনের ঘটনায় তদন্ত চলমান রয়েছে। ধারাবাহিকভাবে অনেক প্রশ্ন আসবে, সেসব পেশাদারিত্বের সাথে সমাধান করে চার্জশিট দেওয়া হবে। দুপুরে নগরীর মাছুয়াপাড়ার গণপতি চক্রবর্তীর বাসা ও আশপাশের এলাকা পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন রংপুরের নবনিযুক্ত পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ। রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তান হত্যার ঘটনা এখন টক অব দ্য টাউন। হত্যাকাণ্ড ঘিরে জন্ম হয়েছে নানা প্রশ্নের। সেসব প্রশ্নের উত্তর খুঁজতে চলছে পুলিশের তদন্ত। এরই মাঝে মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাসা পরিদর্শন করেন রংপুর মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার মাহবুবুর রশিদ। গণপতির বাসার ছাদ এবং 2য় তলার প্রতিটি কক্ষ পরিদর্শন করেন কমিশনার। পরে সাংবাদিকদের বলেন, চাঞ্চল্যকর এই 4 খুনের ঘটনায় তদন্ত চলছে। বর্তমানে এক এক করে অনেক প্রশ্ন সামনে আসবে এবং সেসব পেশাদারিত্বের সাথেই সমাধান করবে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্ত তো আসলে একটা চলমান প্রক্রিয়া। এটা তদন্তের ধারাবাহিকতা, অনেক প্রশ্ন আসবে। সেই প্রশ্নগুলোর পেশাদারিত্বের সাথে আসলে জবাব খোঁজাটাই আমাদের দায়িত্ব। আমরা সেই কাজগুলো করছি। কমিশনার আরও বলেন, 4 খুনের ঘটনায় সবকিছু সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে মামলাটিকে সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দিতে বদ্ধপরিকর আইন শৃঙ্খলা বাহিনী। তবে ঘটনাস্থল থেকে জব্দকৃত আলামত খোলা জায়গায় রাখার ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি। এই মামলা একটা চাঞ্চল্যকর ঘটনা। এই মামলা নিয়ে সারা দেশে নানান রকম কথাবার্তা হচ্ছে। প্রতিটা কথাবার্তা আপনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে সেগুলার যথাযথ জবাব দিয়ে মামলাটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে যাতে একটা সুবিচার হয়, আমরা সেই চেষ্টাটাই করছি। এর আগে গত শুক্রবার ভোরে মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তান। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। হামের প্রাদুর্ভাব না কমতেই সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোয় ঢাকার বাইরের রোগী বেশি। অভিভাবকদের দাবি, জেলা উপজেলা পর্যায়ে হাম ও ডেঙ্গু শনাক্তে বিলম্ব হচ্ছে। এতে বাড়ছে শিশু সন্তানের মৃত্যু ঝুঁকি। উভয় রোগের ক্ষেত্রেই একই উপসর্গ, জ্বর। তবে ডেঙ্গু আক্রান্তদের আরও দুর্বল করে দিচ্ছে খাবারের অরুচি। এদিকে গত 24 ঘন্টায় হাম উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও 1170 জন। কথা ছিল, পৃথিবীতে আলোর মুখ দেখার পর অফুরান প্রাণশক্তি আর চাঞ্চল্য দিয়ে বাড়ি মাতিয়ে রাখবে পরিবারের শিশু সদস্যটি, যাকে ঘিরেই থাকবে পরিবারের আনন্দ, ব্যস্ততা। অথচ তারই কোমল শরীরে রোগের বিস্তার, স্যালাইন ইঞ্জেকশনের নির্দয় খোঁচা। হাম, ডেঙ্গুতে রাজধানীর তুলনায় ঢাকার বাইরের রোগেই বেশি। হামের উপসর্গে হচ্ছে শ্বাসকষ্ট, চেপে ধরছে শিশুর ফুসফুস। নিয়মিত চিকিৎসার পাশাপাশি শিশুর কষ্ট প্রশমনে ব্যবহৃত হচ্ছে নেবুলাইজার। আর ডেঙ্গু আক্রান্ত শিশুরা খেতে পারছে না কিছুই, বমিতে বেরিয়ে যাচ্ছে সব। প্রথম জ্বর আসছিল, অনেক জ্বর। 1 দিন 2 দিন বাড়িতে চিকিৎসা করছি। চিকিৎসা করার পর জ্বর থামে নাই, তারপরে এইখানে ভর্তি করা হয়েছে। আমার বড় মেয়ে হচ্ছে যখন ডেঙ্গু পজিটিভ আসে, তো তার 7 দিন পরেই হচ্ছে আমার ছোট মেয়ের আবার দেখলাম যে প্রচণ্ড জ্বর, প্রেশারটা একটু ফল করতেছে, খাবার খাচ্ছে না, মুখে বমি করতেছে। তো এখন আলহামদুলিল্লাহ জ্বরটা নাই, কিন্তু প্রেশারটা একটু লো। অভিভাবকরা বলছেন, জেলা উপজেলা পর্যায়ে হাম ও ডেঙ্গু চিহ্নিত করতে সময় লাগছে। লক্ষণ হিসেবে আছে প্রচণ্ড জ্বর, আছে লাগাতার বমি আর অরুচি। র্যাশ উঠছিল হালকা প্রথম দিন, পরের দিন সকালবেলা চোখ ফুলে গিয়েছিল, নাকের ভিতরে হয়েছিল, ঠোঁট দিয়ে নিচ দিয়ে লাল হয়েছিল অনেক। পরে খাইতে পারে নাই, পরে তাড়াতাড়ি করে এখানে নিয়ে আসছি। ভর্তি করার পরের দিনে যে হামের লক্ষণটা বেশি, রাজশাহীতে থাকতে বুঝতে পারিনি কিংবা বোঝা যায়নি যে পুরা সর্বশরীর ছড়ায় গেছে। হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মোহাম্মদপুরে সৌদি প্রবাসী হৃদয় লস্করকে কুপিয়ে জখমের ঘটনায় বিল্লাল নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের খাতায় সে কালাজ বিল্লাল নামে পরিচিত।
হামলার ঘটনায় শান্ত নামে আরও একজন গ্রেপ্তার আছে। পুলিশ বলছে হৃদয় লস্করকে মুন্নার নেতৃত্বে 5 জন এলোপাতাড়ি কুপিয়েছে। আসামিরা স্থানীয় কিশোর গ্যাং সহ মাদক কারবারে জড়িত। তবে আসামিরা গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। গ্রেপ্তার আসামিরা এর আগেও বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়েছিল। গত 23 আগস্ট সন্ধ্যে 7টা মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং এর 6 নম্বর রোডে সৌদি প্রবাসী হৃদয় লস্করকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে একদল দুর্বৃত্ত। যে জান চাই কিন্তু আমরা মোবাইল এডি না, তোর জান নিতেইছি। আমার সন্তান আবার ভালোইলে আবার কুমাইবো, ওরা বলতাছে। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরেই হৃদয়ের উপর এমন হামলা। পুলিশও তদন্ত করে জানতে পারে হামলাকারীরা হৃদয়ের পূর্ব পরিচিত। স্থানীয় সন্ত্রাসী মুন্নার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের 5 জন সদস্য হৃদয়কে এলোপাতাড়ি কোপায়। শান্ত নামে একজনকে গ্রেফতারের পর এবার কালা বিল্লাল নামে আরও একজনকে গ্রেফতারের তথ্য দেয় পুলিশ। আন্ডার আসেল হচ্ছে তার শ্বশুর বাড়িতে, কালা বিল্লালের শ্বশুর বাড়িতে থাকতো, ভাড়া থাকতো, এবং সেখান থেকে তাদের সম্পর্ক পরিচয়, এরপরে একসাথে মাদক সেবন সহ শুরু করে যত প্রকার অপরাধ কর্ম আছে সেটা তারা সংগঠিত করত। এখন পর্যন্ত আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। আজকে আমরা কালা বিল্লালকে ধরলাম, আর ক্যাপ্টেন মুন্না সহ অন্যান্য আসামি এখন লাপাত্তা অবস্থায় আছে, তাদের ধরার জন্য আমাদের অভিযান চলমান আছে। এদিকে মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকা থেকে হেরোইন সহ আশিক নামে এক যুবককে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 8 মামলার এই আসামি হেরোইন আশিক নামে পুলিশের কাছে পরিচিত। আমি আগে যুক্ত ছিলাম স্যার, আমি এই 27 মাস জেল খাটছি স্যার, অনেক কষ্ট করেছি স্যার জেলে। 27 মাস পরে আমি জেল থেকে বাইরানোর পর থেকে স্যার আমি এই হিরোইনের সাথে একদমই যুক্ত না স্যার। তবে পুলিশের এই কর্মকর্তা জানালেন, আসামি গ্রেফতার হলেও কিছুদিন জেলে থাকার পর জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। হেরোইন আশিক এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল। এরা ধরার আগেই মনে হয় যে প্রিপেড সিস্টেমে এদের মনে লোকজন রেডি করা থাকে না, এরকম যে অগ্রিম আগেই লোকজন মনে রেডি করা থাকে। এরা কেমনে জামিন পেয়ে যায়। আপনি জানেন সেদিন পিচ্ছি রাজাকে ধরা হলো, এর মধ্যে মনে 15-20টা মামলার জামিন করে ফেলছে। তারপরে এর আগে ধরা হয়েছে কি বলে ওই বুনিয়া সোহেল, প্রায় 40-45টা মামলা, অনেকগুলো মামলায় তো জামিন ছিল না, এর মধ্যে সবগুলো মামলায় সে জামিন করে ফেলছে। এটা তারা পারে, তাদের পথঘাট সব চেনা আছে, আইনের ফাঁকফোকর তারা জানে। মোহাম্মদপুর আদাবরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানালেন এই কর্মকর্তা। এই যে আমার পুলিশে ধরছে, আমি বেরোয় আসতে আমার এত টাকা খরচ হয়েছে, এই টাকা তোরা দিবি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে নির্মাণ করা হয়েছিল অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ। মাস না পেরোতেই বাঁধের 2টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। ক্ষতিগ্রস্ত অংশে ফেলা হয়েছে জিও ব্যাগ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ ও তদারকির গাফিলতির কারণেই এই পরিস্থিতি। বাঁধের পাশে নদ খননের কাজ চলায় ক্ষোভ রয়েছে তাদের। 1 মাসও হয়নি ভাঙন ঠেকাতে করা হয়েছিল এই অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ, কিন্তু গত 20 আগস্ট হঠাৎ ধস দেখা দেয় প্রায় 20 মিটার অংশে। ক্ষতিগ্রস্ত অংশে তড়িঘড়ি করে আবারও ফেলা হয় জিও ব্যাগ। এর আগে বাঁধের আরেকটি অংশে প্রায় 10 মিটার ভাঙন দেখা দিলে সেখানে দেওয়া হয় জিও ব্যাগ ট্রিটমেন্ট। সব মিলে প্রতিরক্ষা বাঁধটি নড়বড়ে। ঘটনাটি জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নে। ব্রহ্মপুত্র নদের আগ্রাসন ঠেকাতে অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স একরামুল হক খান কার্যাদেশটি বাস্তবায়ন করেন। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের অল্প সময়ের মধ্যেই বাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। উপরে খুব সুন্দর করে বানাইছে, কন্ট্রাক্টরে কাজ করে গেছে, কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে ডাম্পিং এটা হয় নাই। 1 বছর যদি টেকসই না করে সে কাজটা দুর্নীতিবিহীন হয় কিভাবে? এটা শুধু তো দৃষ্টি ধাঁধানো একটা কাজ করে চলে গেছে, দায়িত্ব সেরে দেওয়া যেটাকে যাকে বলে। 2 জায়গা এমন গইন হয়ে গেল যে বস্তাটি চলে গেছে, এরপরে আবার এনে 700 বস্তা ফেলাইছে। বাঁধের পাশে নদ খননের কাজ চলায় ক্ষোভ রয়েছে তাদের। একটা গাং খুঁটে বাই করতেছে এক জমি দিয়ে, আর এক জমি দিয়ে কি করতেছে বালু ফেলাই দিয়ে ওটা বন্ধ করে দিতেছে, আবাদ করতে দেয় না। নদী খননেই আরো বেশি রকম ভাঙতেছে, এই নদী খননেই আমাদের আরো ক্ষতি বেশি করছে। ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি বরাদ্দ অপ্রতুল, তাই প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এখানে যে পরিমাণ কোয়ান্টিটি দিচ্ছে, আমরা যমুনাতে কাজ করি ধরেন 30 মিটারে 5000 5,500 ব্যাগ হলো আমরা ডাম্পিং করি, আর এখানে দিচ্ছে হলো 120 মিটারে 5048 ব্যাগ।
মান নিয়ে অভিযোগ থাকলেও প্রকল্পটি যথাযথভাবেই বাস্তবায়ন করা হয়েছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। কাজের চলমান অবস্থায় এবং শেষের দিকে দেবে গেছিল স্কাওয়ারিং হয়ে, তো এই দেবে যাওয়া অংশ পুনরায় এটা ঠিক করে দিয়েছে ঠিকাদার। এখানে নিম্নমানের হওয়ার কথাটা ঠিক নয়। ব্রহ্মপুত্র নদের বাম তীরে 120 মিটার অংশে 2 ধাপে 7,200 জিওব্যাগ ফেলতে খরচ দেখানো হয়েছে প্রায় 30 লাখ টাকা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ব্যাটারি চালিত রিকশার অনিয়ন্ত্রিত ব্যবহারে সৃষ্ট যানজট, পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকির তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতনের বাসিন্দারা। প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও জোরদার করার তাগিদ দিয়েছেন তারা। বিকেলে গুলশান 2 চত্বরে অবৈধ ব্যাটারি চালিত রিকশার দাপট, বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে এই গণজাগরণ সমাবেশ করেন এসব এলাকার বাসিন্দারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, শহরের যানবাহনের গতিসীমা প্রতি ঘন্টায় 5 কিলোমিটারের নিচে নেমে আসায় বছরে $3 বিলিয়ন আর্থিক ক্ষতি হচ্ছে। পাশাপাশি ব্যাটারির লিড অ্যাসিড ও পানিতে মিশে বিপজ্জনক সীসা বিষাক্ততায় শিশুদের ক্যান্সার সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। প্রশাসন আইন অমান্যকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি চালকদের তৈরি পোশাক খাত ও ড্রাইভিং পেশায় বিকল্প কর্মসংস্থানের প্রস্তাব দেওয়া হয়। 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাসিন্দারা। বয়সের হিসেবে 416 বছর পার করল ঢাকা। প্রাচীন এই জনপদের ঐতিহাসিক স্থাপনা ও সংস্কৃতির উদযাপনে দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে হয়ে গেল বর্ণাঢ্য এক শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে ঢাকার সৌন্দর্য বর্ধনের পাশাপাশি নগরীর প্রাচীন নিদর্শনগুলোকে তুলে ধরার পরিকল্পনার কথা জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। বাদ্যের তাল আর প্রাচীন নিদর্শনের বহর সাজিয়ে জনপদ ঢাকার এই পথ চলা রূপক অর্থেই একটি টাইমলাইন। 416 বছর পেরিয়েছে বয়স। তারই মাসব্যাপী উদযাপনের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই শোভাযাত্রা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যাত্রা শুরু করে ইংলিশ রোড হয়ে নগর ভবন পর্যন্ত যায় শোভাযাত্রাটি। বায়তুল মোকাররম, আহসান মঞ্জিল, ঢাকেশ্বরী মন্দিরের মিনিয়েচারের পাশাপাশি র্যালিতে স্থান পায় কালের গর্ভে হারিয়ে যেতে বসা ডাকবাক্স, ডাকপিয়ন সহ নগর জীবনের নানা পেশাজীবী আর অনুষঙ্গ। প্রাচীন এই নগরীর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো ঘুরে দেখতে বিভিন্ন স্কুল কলেজে চক্রাকার বাস চালুর পরিকল্পনার কথা জানান দক্ষিণ সিটির প্রশাসক। আগামী মাস থেকে ঢাকার যে ঐতিহাসিক স্থানগুলো আছে, এই ঐতিহাসিক স্থানগুলো দেখার জন্য প্রতি শনিবার এই সমস্ত স্থানগুলো পরিদর্শনের জন্য 2টা বাস প্রত্যেকটা স্কুলকে দেখার জন্য ব্যবস্থা করবে। প্রাচীন নগর ও রাজধানী ঢাকার ঐতিহ্য সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার বার্তাও দেয়া হয় এই র্যালি থেকে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব ফুটবলে ফের দুর্নীতির বিস্ফোরণ। কোটি কোটি ডলারের ঘুষ কাণ্ডে এবার দোষ স্বীকার করলেন আর্জেন্টিনার প্রভাবশালী স্পোর্টস মার্কেটিং ব্যবসায়ী হুগো জিনকিস ও তার ছেলে মারিয়ানো। মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে চুক্তিতে $50 মিলিয়ন জরিমানা দিতেও রাজি হয়েছে তারা। তাহলে ফুটবলের মাঠে আসল লড়াইটা কি গোলের নাকি কোটি কোটি ডলারের? বিশ্ব ফুটবলের ইতিহাসে আবারও দুর্নীতির কেলেঙ্কারি। কোটি কোটি ডলারের ঘুষকাণ্ডে এবার মুখ খুললেন আর্জেন্টিনার প্রভাবশালী স্পোর্টস মার্কেটিং ব্যবসায়ী হুগো জিনকিস ও তার ছেলে মারিয়ানো জিনকিস। শুধু তাই নয়, দোষ স্বীকার করে $50 মিলিয়ন জরিমানা দিতেও রাজি হয়েছেন তারা। ফুটবল মাঠে গোলের লড়াই আর মাঠের বাইরে ছিল টাকার ঝনঝনানি। বিশ্বকাপ বাছাই, কোপা আমেরিকার মতো মেগা টুর্নামেন্টের মিডিয়া ও মার্কেটিং সত্ত্ব পেতে কোটি কোটি ডলারের ঘুষ। এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে আর্জেন্টিনার স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান ফুল প্লে। মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে ঐতিহাসিক চুক্তিতে অবশেষে প্রতারণার দায় স্বীকার করেছেন তারা। বিনিময়ে বিচার ও সম্ভাব্য কারাদণ্ড এড়িয়ে যেতে পারছেন বাবা ও ছেলে। তবে দিতে হবে $50 মিলিয়ন জরিমানা, বাংলাদেশি টাকায় প্রায় 600 কোটি টাকা। জুরিখের বিলাসবহুল হোটেলে আচমকা মার্কিন গোয়েন্দাদের অভিযান। সেখানেই ফাঁস হয়ে যায় ফুটবল দুনিয়ার ভেতরে ঘুষ, প্রতারণা আর ক্ষমতার ভয়ঙ্কর সিন্ডিকেটের ভেতরের গল্প। আদালতের নথি বলছে, ফিফা, কনমেবল ও কনকাকাফকে ঘিরে বিশাল এক দুর্নীতির ছক কষছিলেন জিনকিসরা।
পছন্দের টুর্নামেন্টের লাভজনক সম্প্রচার সত্ত্বেও নিজেদের কবজায় নিতে ফুটবল কর্তাদের ধাপে ধাপে দেওয়া হয়েছিল কোটি কোটি ডলারের বাণিজ্যিক ঘুষ। মাঠে ফুটবলের আড়ালে চলছিল কোটি কোটি ডলারের গেম। বছর পেরিয়ে আবারও প্রকাশ্যে এলো সেই গোপন খেলার হিসাব। $50 মিলিয়ন জরিমানা যেন ইঙ্গিত দিচ্ছে এখনও শেষ হয়নি ফুটবলের উত্তেজনার আড়ালে বড় বড় দুর্নীতির গল্প। গোলের উত্তেজনা ছাপিয়ে ফুটবল দুনিয়ায় ফের আলোচনায় সেই পুরনো প্রশ্ন, খেলার নিয়ন্ত্রণ কি সত্যিই মাঠে নাকি কোটি কোটি ডলারের টেবিলে? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। পাকিস্তানের ইসলামাবাদে হাসপাতালে অগ্নিকাণ্ডে 14 নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। কর্তৃপক্ষের জবাবদিহিতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স বা PIMS এর বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন তারা। এ সময় শিশুদের ন্যায় বিচার দাও স্লোগান দিয়ে নিহতদের স্মরণে মোমবাতি জ্বালানো হয়। বুধবার হাসপাতালের গাইনোকোলজি ওয়ার্ডে ভয়াবহ আগুনে ঝরে 14 নবজাতকের প্রাণ। স্বাস্থ্যমন্ত্রী প্রাথমিকভাবে জানান এসির কম্প্রেসর বিস্ফোরণের কারণেই এই অগ্নিকাণ্ড। তবে বৃহস্পতিবার সংসদীয় কমিটি জানায় আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার পর উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাশাপাশি ফেডারেল স্বাস্থ্য সচিব আসলাম ঘড়িকে সাময়িক বরখাস্ত করেন। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।